সালামু আলাইকুম। ইরানওয়্যার কস্ট ট্র্যাকার ওয়েবসাইটের বরাত দিয়ে একটি অবিশ্বাস্য তথ্য সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে মাত্র ৭৯ দিনের সামরিক কার্যক্রমে $৮৫ বিলিয়ন বেশি অর্থ ব্যয় করেছে। দর্শক ঠিকই শুনেছেন, মাত্র ৭৯ দিনে $৮৫ বিলিয়ন এই বিশাল অঙ্ক মার্কিন কোষাগারকে একটা বড় ধাক্কা দিয়েছে। এই যুদ্ধের ময়দানে আমেরিকার যে শুধু অর্থ শেষ হয়েছে সেটাই না, শেষ হয়ে গিয়েছে তাদের অহংকার, তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান। আমেরিকার কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা সিআরএস সম্প্রতি একটি স্পর্শকাতর ও গোপন তালিকা সামনে এনেছে। ইরান যুদ্ধের সময় ধ্বংস হওয়া ৪২টি মার্কিন সামরিক উড়োজাহাজ ও ড্রোনের এই বিস্তারিত তালিকা বিশ্ববাসীকে চমকে দিয়েছে। প্রকাশ করা এই নথি অনুযায়ী মার্কিন সামরিক বাহিনীর যে সমস্ত আকাশযান ধ্বংস হয়েছে তার মধ্যে রয়েছে ৪টি F-15 স্ট্রাইক ইগল, একটি A-10 যুদ্ধবিমান, ২৪টি MQ-9 রিপার ড্রোন এবং একটি MQ-4C ট্রাইটন ড্রোন। এখানেই শেষ না, নজরদারি এবং পরিবহন ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। তাদের একটি E-3 সেন্ট্রি অ্যাওয়াক্স নজরদারি বিমান এবং ২টি MC-130J সামরিক পরিবহন বিমান এই যুদ্ধে ধ্বংস হয়েছে। এর বাইরে আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ৭টি KC-135 জ্বালানিবাহী বিমানের মধ্যে ২টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং ৫টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে ইরানের শক্তিশালী বিমান বিধ্বংসী গোলার আঘাতে আমেরিকার গর্ব একটি F-35A স্টেলথ যুদ্ধবিমান এবং ছোট অস্ত্রের নিখুঁত গুলিতে একটি HH-60W হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিশাল ক্ষয়ক্ষতির মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দাবি নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প দাবি করেছেন ইরানের বিরুদ্ধে মঙ্গলবারের জন্য পরিকল্পিত একটি বড় মার্কিন হামলা তিনি শেষ মুহূর্তে স্থগিত করেছেন। কেন? ট্রাম্পের মতে স্থগিত করার পেছনের কারণ হচ্ছে কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো আরব দেশের নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন তিনি যেন ইরানের উপরে হামলাটি স্থগিত রাখেন এবং আলোচনার জন্য আর কিছুটা সময় দেন। এখানেই সবচেয়ে বড় টুইস্ট। ওয়াল স্ট্রিট জার্নালের আরেকটা আপডেট রিপোর্টে প্রকাশ পেয়েছে এক ভিন্ন চিত্র। কাতার, সৌদি আরব এবং আরব আমিরাতের উচ্চপদস্থ কর্মকর্তারা সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন। তাদের দাবি ইরানের উপর আর যে হামলা হওয়ার কথা ছিল সে বিষয়ে তারা কিছুই জানতেনই না। ট্রাম্প বলছেন আরব নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে তিনি ইরানের উপর হামলাটি স্থগিত রেখেছেন। আর আরবরা বলছে, উচ্চপদস্থ আরব কর্মকর্তারা বলছেন, ট্রাম্প যে হামলা করবেন সেটাই আমরা জানি না, আমরা তাকে কিভাবে না করব। ট্রাম্প যে মিথ্যা কথা বলেন এটি যে এতবার প্রমাণিত হয়েছে, তারপরও শুধুমাত্র যদি সামান্য বিন্দুমাত্র লজ্জা থাকতো ট্রাম্প ক্যামেরার সামনেই আর আসতেন না। আমরা তো পাশের বাড়ির দুই একজন আমাদেরকে খারাপ ভাবলেই তো আমাদের খারাপ লাগে। সারা দুনিয়ার মানুষ তাকে এত বড় মিথ্যাবাদী প্রমাণিত মিথ্যাবাদী ভাবছে, কোনো কিছু যায় আসে না। তাদের পুরো সাম্রাজ্যটাই টিকে আছে মিথ্যার উপরে। তবে মার্কিন এবং ইসরায়েলি নীতি নির্ধারকরা আলোচনার টেবিল থেকে একটি খবর নিশ্চিত হওয়া গিয়েছে। ইসরায়েলি পত্রিকা হারেটস জানিয়েছে, ইরানের শাসন ব্যবস্থা বা সরকার পরিবর্তনের যে ছক এতদিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টেবিলে ছিল তা আপাতত বাদ দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন যে ইরান তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি প্রতিরোধ ও যুদ্ধ সক্ষমতা দেখিয়েছে। তাই ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল নতুন করে কোনো হামলা চালায় তার মূল লক্ষ্য কোনো শাসন ব্যবস্থা পরিবর্তন নয়, বরং চলমান আলোচনায় নিজেদের জন্য সর্বোচ্চ সুবিধা বা ছাড় আদায় করে নেয় এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও ড্রোন সক্ষমতাকে দুর্বল করে দেয়। কারণ ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি ইতিমধ্যে তাসনিম নিউজের মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ইরান জানিয়েছে, ইরানের ওপর আবারও কোনো আগ্রাসন চালানো হলে এই আঞ্চলিক যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে এমন জায়গায় গিয়ে আঘাত আনবে যা শত্রুরা কল্পনাও করতে পারবে না। এর মধ্যে নিউ ইয়র্ক টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই ইরান যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে তার জায়গায় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদি নেজাদকে ইরানের ক্ষমতায় বসানোর একটি গোপন ছক কষেছিল ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা চেষ্টা করছি সেই প্রতিবেদনের আপনাদের সাথে শেয়ার করার জন্য।
দর্শক দেখছিলেন মাহমুদুর আহমেদিনেজাদকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলছে যদি আমাদের পরিকল্পনা সফল হতো, অর্থাৎ ইরানের রেজিমের পরিবর্তন ঘটতো, তাহলে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির পরিবর্তে মাহমুদ আহমেদিনেজাদকে ক্ষমতায় বসতাম। মাহমুদ আহমেদিনেজাদ যিনি ত্রাস ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে শয়তান বলে, ইসরায়েলকে শয়তান বলে আখ্যা দিয়েছিলেন, যার সময় ইরানের পারমাণবিক কর্মসূচি সবচাইতে বেশি অগ্রগতি লাভ করেছিল, তাকে ক্ষমতায় বসানো হবে। কাকে সরিয়ে? আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে। এবং এর জন্য তারা নাকি বিমান হামলা করেছিল। বলা হচ্ছে যে মাহমুদ আহমেদিনেজাদকে বন্দি করে রাখা হচ্ছিল বা হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল, এবং সেই হাউস অ্যারেস্ট থেকে তাকে মুক্ত করার জন্য তার বাড়িতে বিমান হামলাতে করা হয়েছিল, বোমা ফেলা হয়েছিল। এতে বাড়ির নিরাপত্তা রক্ষী নিহত হয়। মাহমুদ আহমেদিনেজাদ কোনো মতে জীবন বাঁচাতে সক্ষম হন। এখন এইটা করে তার হাতে ক্ষমতা দেয়া হবে তার উপর বোমা ফেলে, কত বড় মানে সত্য কথা। আপনারাই বিচার করবেন দর্শক। যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সংবাদ মাধ্যমগুলো আছে তারা কতটা অথেন্টিক এবং কতটা প্রোপাগান্ডামূলক প্রচারণা করে সেটি বিবেচ্য বিষয় আপনাদের। মার্কিন কর্মকর্তাদের দাবি, গৃহবন্দী দশা থেকে আহমেদিনেজাদকে মুক্ত করে নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে তেহরানে তার বাসভবনে হামলাও চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় তিনি আহত হয়ে প্রাণে বাঁচলেও পরবর্তীতে বিপজ্জনক পরিকল্পনা থেকে নিজেকে গুটিয়ে নেন। মানে হত্যা চেষ্টা করে নেতা বানানো হচ্ছে, মানে অদ্ভুত পরিকল্পনা। এবং এই উত্তেজনাকর মুহূর্তে চারদিকে যুদ্ধ একটা ভাব, মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে আসছে, আগাচ্ছে, এই যখন অবস্থা, তখন এই উত্তেজনার মধ্যে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতার উদ্দেশ্যে আকস্মিকভাবে তেহরানে গিয়ে পৌঁছেছেন বলে খবর প্রকাশ করেছে প্রেস টিভি। চলুন দর্শক, এবার ইসরায়েলের দিকে, ইসরায়েলের আগ্রাসনের দিকে একটু নজর দেওয়া যাক। ফিনান্সিয়াল টাইমস এক ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে তারা জানিয়েছে গত 7 অক্টোবরের হামলার পর থেকে গাজা, লেবানন ও সিরিয়া জুড়ে প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা নিজেদের দখলে নিয়েছে ইসরায়েল। এই দখলকৃত এলাকার পরিমাণ ইসরায়েলের 1949 সালের সীমানার প্রায় 5% সমান। দক্ষিণ লেবাননে দখল করা মোট এলাকার অর্ধেকেরও বেশি অবস্থিত। সেখানে ইসরায়েলি বাহিনী কয়েকটি স্থানে প্রায় 12 কিলোমিটার পর্যন্ত ভেতরে অগ্রসর হয়েছে এবং নির্বিচারে বহু গ্রাম ধ্বংস করেছে। এছাড়া গাজায় ইসরায়েলি বাহিনী বর্তমানে পুরো ভূখণ্ডের অর্ধেকেরও বেশি অংশ দখল করে নিয়েছে। এর ওপর একটি অতিরিক্ত বাফার জোন বা সুরক্ষা বলয় কার্যকর করায় সাধারণ ফিলিস্তিনিদের এখন যুদ্ধপূর্ব গাজার মাত্র 40% অবরুদ্ধ এলাকায় অত্যন্ত অমানবিক পরিস্থিতিতে সীমাবদ্ধ হয়ে থাকতে হচ্ছে। শুধু এখানে না, সিরিয়াতেও ইসরায়েল সীমান্তবর্তী প্রায় 233 বর্গ কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে, যা মাউন্ট হারমন থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। তবে সেখানে সেনাদের স্থায়ী অবস্থান নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা বিস্তারিত কিছু স্পষ্ট করেননি। ইসরায়েলের এই আগ্রাসনের শিকার হচ্ছে সাধারণ নিরাপরাধ মানুষজন। প্রেস টিভির একটি হৃদয় বিদারক সংবাদে জানা যাচ্ছে, দক্ষিণ লেবাননের ইসরায়েল চালানো একটি নির্মম বিমান হামলায় একটি আবাসিক বাড়ির একই পরিবারের সকল সদস্য নিহত হয়েছেন। আমরা আপনাদের সাথে সেই প্রতিবেদনটি শেয়ার করার চেষ্টা করছি। দর্শক, যেই মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, 5 সদস্যের একটি পরিবার, 2টি মেয়ে, একটি ছেলে, স্বামী স্ত্রী, এই 5 জন বাবা মা সহ 5 সন্তানের এই পরিবারটি এখন সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ইসরায়েলি বিমান হামলায় লেবাননে এই পরিবারের কেউই আর বেঁচে নেই। এই হচ্ছে ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্রের মানবতা। সংবাদ জানাচ্ছে, বিমান হামলায় একটি আবাসিক বাড়ির সকল সদস্য নিহত হয়েছেন। ছবির এই 5 জন মানুষ সহ ওই বাড়িতে থাকা মোট 10 জন মানুষ এক নিমেষে লাশে পরিণত হয়েছেন। শুধু তাই নয়, সিরিয়ার রাজধানী দামেস্কেও একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যখন দামেস্ক গতকালকে ইসরায়েলি পণ্যের ওপর কিছু নিষেধাজ্ঞা দিয়েছিল, ইসরায়েল যেহেতু দামেস্কের সিরিয়ার কিছু ভূখণ্ড দখল করে রেখেছিল, তাই সিরিয়া ইসরায়েলি পণ্যের উপর নিষেধাজ্ঞা দেয়। তারপরে কিন্তু
জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে সিরিয়ার ভেতরে এই গাড়ি বোমা হামলাটি চালিয়েছে। এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটিশ এয়ারওয়েজ ইসরায়েলের তাদের সমস্ত ফ্লাইট বন্ধের মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। ইসরায়েলের নিষ্ঠুরতার সবচাইতে চরম চিত্র ফুটে উঠেছে ক্ল্যাশ রিপোর্টের একটি চাঞ্চল্যকর খবরে। ইসরায়েলের চরমপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির নিজে ইসরায়েলি কারাগার পরিদর্শনে গিয়েছেন এবং অত্যন্ত ভয়াবহ বিষয় হলো তার চোখের সামনে সুমুদ ফ্লোটিলা থেকে অপহরণ করে আনা আন্তর্জাতিক স্থানীয় অ্যাক্টিভিস্ট বা মানবাধিকার কর্মীদের ওপর অমানসিক নির্যাতন চালানো হচ্ছে, যা সভ্য সমাজকে স্তম্ভিত করে দিয়েছে। আমরা আপনাদের জন্য সেই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের চোখের সামনে ইসরায়েলি বাহিনী মানবাধিকার কর্মীদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। তাদের অপরাধ হচ্ছে তারা কিছু ত্রাণ নিয়ে, কিছু জীবন রক্ষাকারী ওষুধ, শিশু খাদ্য, কিছু খাবার নিয়ে ২০ বছরের বেশি সময় অবরোধ করে রাখা ক্ষুদ্র একটা ভূখণ্ড গাজার ভিতরে যেতে চেয়েছিলেন এবং মানুষকে খাদ্য ওষুধ দেওয়ার চেষ্টা করেছিলেন। এই জন্য তাদেরকে সারা পৃথিবীর সামনে এভাবে নির্যাতন করা হচ্ছে। এবার নজর দেওয়া যাক পারস্য উপসাগরের আরেক গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমিরাতের দিকে। আমিরাত প্রতিরক্ষা দপ্তরের তদন্তে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। গত ৪৮ ঘন্টায় আমিরাত নিজেদের বেসামরিক ও গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা লক্ষ্য করে ধেয়ে আসা মোট ৬টি ড্রোন আকাশেই ভূপাতিত করার তথ্য জানিয়েছে। এর মধ্যে গত ১৭ই মে আমিরাতের অত্যন্ত সংবেদনশীল বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ড্রোন হামলা চালানো হয়েছিল। সম্পূর্ণ তদন্ত শেষ করে আমিরাত প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে যে হামলাকারী প্রতিটি ড্রোনই ইরাকের ভূখণ্ড থেকে উড্ডয়ন করে তাদের পারমাণবিক কেন্দ্রে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। এখন এটি কি ইরানের কোনো প্রক্সি সংগঠন, নাকি ইসরায়েল গোপন ইরাকের ভেতরে যে সমস্ত বেস তৈরি করেছে সেখান থেকে হারাম চালানো হয়েছে, সেটি কিন্তু দেখার বিষয়। আমরা জানি ইসরায়েল গোপনে অনেকগুলো ঘাঁটি ইরাকের ভেতর তৈরি করে রেখেছে। এবার নজর দেওয়া যাক বেইজিং এর গ্রেট হলে, যেখানে বিশ্ব রাজনীতির দুই প্রধান চাবিকাঠি ভ্লাদিমির পুতিন এবং চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এক টেবিলে বসেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরের মাত্র ৫ দিনের মাথায় কোনো সময় নষ্ট না করে চীনের রাজধানীতে গিয়ে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিংয়ে তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী। চীনের গ্রেট হল প্রাঙ্গণে প্রেসিডেন্ট শি জিনপিং নিজে পুতিনকে সঙ্গে নিয়ে চীনা সামরিক বাহিনীর দুর্দান্ত গার্ড অফ অনার উপভোগ করেন। রয়টার্স এবং আনাদুল এজেন্সির যৌথ সূত্র মারফত জানা যাচ্ছে এই ঐতিহাসিক বৈঠকে দুই দেশের নেতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌথ ঘোষণায় সই করেছেন। আমরা আপনাদের জন্য সেই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করছি। দেখছেন চীনের গ্রেট হল প্রাঙ্গণে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ, যেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাইনিজ ভিজিটের ঠিক পরপর অনুষ্ঠিত হলো। বৈঠকে পুতিন চীনকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের গ্যারান্টি বা প্রতিশ্রুতি দিয়েছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে দুই দেশের ভারসাম্য রক্ষাকারী ভূমিকার কথা তুলে ধরেন। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমেরিকার নাম না নিয়ে বিশ্বে একতরফা নীতি ও আধিপত্যবাদের তীব্র সমালোচনা করেন এবং বলেন, এমন পেশি শক্তি রাজস্ব রুখতে চীন ও রাশিয়াকে একযোগে কাজ করতে হবে। একই সাথে প্রেস টিভি ইরানের খবর অনুযায়ী শি জিনপিং মার্কিন প্রশাসনকে ইঙ্গিত করে ইরানের বিরুদ্ধে চলমান সব ধরনের আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এছাড়াও একটি গোপন নথি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে গত বছর চীনের নিজস্ব সামরিক ঘাঁটিতে প্রায় ২০০ জন রুশ সেনাকে গোপনে ড্রোন পরিচালনার প্রশিক্ষণ দিয়েছে চীন। চলে এসেছি আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে।
ইউরোপের বুকে পারমাণবিক যুদ্ধের একটা স্পষ্ট মহড়া শুরু করেছে মস্কো। রাশিয়া গত ১৯ থেকে ২১শে মে পর্যন্ত নির্ধারিত তাদের কৌশলগত পারমাণবিক বাহিনীর এক বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়ার সবচেয়ে সংবেদনশীল দিক হলো বেলারুশে মোতায়েন করা রুশ পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি এবং তার সম্ভাব্য ব্যবহারিক প্রয়োগের অনুশীলন করা। এই মহড়ার আকার শুনলে যে কেউ শিউরে উঠবেন। রাশিয়ার কৌশলগত মিসাইল ফোর্স, দূরপাল্লার সামরিক বিমান ইউনিট, নর্দার্ন ও প্যাসিফিক নৌবহর, পাশাপাশি লেনিনগ্রাদ ও সেন্ট্রাল সামরিক জেলার বিভিন্ন ইউনিট এতে অংশ নিচ্ছে। এই ইউনিটে সামরিক মহড়ায় ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা দেখানো হয়েছে, ১৪০টি অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, ৭৩টি শক্তিশালী যুদ্ধজাহাজ এসেছে এবং ১৩টি সাবমেরিন সরাসরি অংশ নিচ্ছে। রাশিয়ার এই বিশাল শক্তির বিপরীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক ঐতিহাসিক প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছেন। ক্ল্যাশ রিপোর্টের সূত্র অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত নিজেদের দীর্ঘমেয়াদী সামরিক বাজেটে নতুন করে আরও ৩৬ বিলিয়ন ইউরো যুক্ত করেছে ফ্রান্স। এর ফলে ২০৩০ সাল পর্যন্ত দেশটির মোট প্রতিরক্ষা বাজেটের আকার দাঁড়াবে এক বিশাল অঙ্কে, প্রায় ৪৪৯ বিলিয়ন ইউরো। ২০৩০ সালে গিয়ে ফ্রান্সের কেবল এক বছরের সামরিক ব্যয়ই দাঁড়াবে ৭৬.৩ বিলিয়ন ইউরোতে, যা ২০১৭ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। এ বাজেটের মূল জোর দেওয়া হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং পারমাণবিক ওয়ারহেড সম্প্রসারণের ওপর, যার আওতায় ফরাসি ড্রোনের মজুদ ৪০০% এবং স্কাল্প ক্রুজ মিসাইলের সংখ্যা ৮৫% বৃদ্ধি করা হবে। এছাড়াও সবশেষে বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত এবং নতুন কূটনৈতিক পদক্ষেপের খবর দিয়েছে ক্ল্যাশ রিপোর্ট। আফ্রিকার অস্বীকৃত রাষ্ট্র সোমালিল্যান্ড খুব শীঘ্রই জেরুজালেমে নিজেদের দূতাবাস খুলতে যাচ্ছে। অন্যদিকে সোমালিল্যান্ডের রাজধানী হারগেসায় একটি কূটনৈতিক মিশন খোলার পরিকল্পনা করছে ইসরায়েল। উল্লেখ্য, গত বছর বিশ্বের প্রথম দেশ হিসেবে এই সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল ইসরায়েল। এবং মজার ব্যাপার হচ্ছে, ইসরায়েল নিজেই সারা বিশ্বে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নয়। অনেক দেশ বিশ্বের ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মানে না। তারা এটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মানে এবং তারা ইসরায়েলকে এটির দখল করা একটি দখলদার শক্তি হিসেবে বিবেচনা করে। এক দখলদার আরেক অবৈধ রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এই হচ্ছে বর্তমান বিশ্বের অবস্থা। অর্থনৈতিক যুদ্ধ, সীমান্তের আগ্রাসন, পর্দার পেছনের গোপন চুক্তি আর পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি, এই নিয়েই বর্তমান পৃথিবীর ভূরাজনীতি চলছে। আজকের ভিডিওর এই বিস্তারিত প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো এবং ট্রাম্পের যুদ্ধ স্থগিতের দাবি, সিআরএস নথির ক্ষয়ক্ষতির তালিকা নিয়ে আপনার মতামত কি, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।